দেখবেন এইসব সমস্যাগুলো বেশি হয় হচ্ছে যারা টিনেজ প্রেগনেন্সি, মানে 18 বছর আগে তাদের বিয়ে হচ্ছে, আর্লি প্রেগনেন্সি চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। এবং বলতে গিয়েও না, তারা মানে কেউ বললে, প্রশ্ন করলে কেমন একটু ইতস্তত বোধ করে। মানুষের মধ্যে এখন মায়া মমতা অনেক কমে গেছে, সহানুভূতি কমে গেছে। ওয়েলকাম টু খায়রুল আলম হেলথকাস্ট। ভারতবর্ষের মতো জায়গায় মেয়েরা তাদের বেশ কিছু একদম জটিল সমস্যা, যেটা একদম ন্যাচারাল, যেটা তাদের বায়োলজিক্যাল, অথচ সেই প্রবলেমটা তুলে ধরতে এখনও নিজের ভাইয়ের কাছে, নিজের বাবার কাছে লজ্জাবোধ। স্যার, সবার প্রথমে আপনি আপনার ব্যাপারে একটুখানি বলবেন স্যার, আপনার নাম, আপনার এক্সপিরিয়েন্স, আপনার একটুখানি কোয়ালিফিকেশন। আমি ডক্টর সৈকত কুমার সরকার, আমার MBBS PG হসপিটাল থেকে SSKM, MS চিত্তরঞ্জন হসপিটাল কলকাতা, DNB দিল্লি থেকে করেছি। ম্যাথ আছে, FIH আছে, সার্টিফাইড USG আছে। বর্তমানে আমি মালদা মেডিকেল কলেজের সাথে যুক্ত আছি। আমার স্পেশালাইজেশন করার পর এই গাইনি জগতে এখনো অবধি আমার অভিজ্ঞতা হচ্ছে 6 বছর। ঠিক আছে স্যার, আপনি যে বিশেষ করে আমাদের যে গাইনি ডিপার্টমেন্ট, এই প্রসূতি রোগ বিশেষজ্ঞ, আপনি এটা চুজ কেন করলেন? খুব ভালো প্রশ্ন। দেখুন, আমাদের দেশে না মায়েরা প্রচণ্ড সমস্যায় ভোগে। সত্যি কথা বলতে গেলে কি, বেসিক সমস্যা হচ্ছে রক্তাল্পতা, মায়েদেরকে গুরুত্ব দেওয়া হয় না। দ্বিতীয়ত হচ্ছে বহু মা সঠিকভাবে চিকিৎসা অবধি পায় না, পিছিয়ে পড়ে থাকে। ঠিক আছে, তো গাইনি চয়েস করার মূলত কারণ হচ্ছে একটা কথা, মাকে একদিক দিয়ে আমি ডিল করব, আর একটা কথা হচ্ছে বাচ্চাকেও ডিল করব। কারণ এই একটা সাবজেক্ট যেখানে মাকেও দেখা যায়, বাচ্চাকেও দেখা যায়। কারণ এই সাবজেক্টে মায়ের ভালো মন্দ যেমন ডাক্তারের উপর নির্ভর করে, বাচ্চার ভালো মন্দও কিন্তু অনেকটা ডাক্তারের উপর নির্ভর। কেন? মা যদি ভালো থাকে, বাচ্চা ভালো থাকবে। ঠিক আছে, তারপর বহু সমস্যা আছে। ধরুন এখনকার দিনে বহু জায়গা ধরুন কথায় কথায় চড়াই বাদ দিয়ে দেওয়া হয়, অপারেশন করে দেওয়া হয়, যাতে মানুষের মধ্যে প্রকৃত সচেতনতা আনতে পারি এবং প্রকৃত চিকিৎসা দিতে পারি। তার জন্য আমার গাইনি চয়েস করা। কথা বললেন রক্তাল্পতা। স্যার, আমরা বিশেষ করে একটা জিনিস জানি, মেয়েদের যে মানে মাসিক যে প্রত্যেক মাসে যে পিরিয়ড হয়, তার ফলে একটা যথেষ্ট পরিমাণ ব্লাড লস হয়। স্যার, এই শুধু কি এইটাই মেন কারণ, কি তাদের ব্লাডের সবসময় একটা কম থাকে? না 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 না, দেখুন রক্তাল্পতার পিছনে অনেক কারণ আছে। প্রথম কারণ ধরা হচ্ছে, দেখুন মেনস্ট্রুয়েশন ব্লাড লস থেকে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে না প্যারাসাইটিক ইনফেস্টেশন হয়, মানে যাকে কৃমি বলা হয়। এই জন্য মায়েদের কিন্তু প্রচুর রক্তাল্পতা হয়ে থাকে। শুধুমাত্র তাই না, তার ডায়েটে প্রপার কিন্তু আয়রন নেয় না, তার ডায়েটের একটা মুশকিলের ব্যাপার আছে, প্রপার ডায়েট ইনটেক করে না। এগুলো একটা বড় বড় ফ্যাক্টর। মেনস্ট্রুয়েশন রিজন আছে। তৃতীয়ত হচ্ছে যখন ডেলিভারি হয় বা বাচ্চা আসে, তখন তাদের যে পর্যাপ্ত যত্ন নেওয়া, এগুলো কিছু করা যায় না। ঠিক আছে, ডেলিভারিতে যে ব্লাড লসটা হয়, তারপর একটা ধরুন ট্যাঙ্কি থেকে জল বেরিয়ে যাচ্ছে, আপনাকে তো ট্যাঙ্কিতে জল ভরে রাখতে হবে, না তো সে জল তো কমেই থাকবে। মায়েদের ডেলিভারির পর যেরকম প্রপার সেবা যত্ন করার প্রয়োজন হয়, প্রপার খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, তারা সেগুলো কিন্তু মেনটেন করে না। প্রপার অ্যান্টিনাটাল চেক আপ করে না, প্রপার আয়রন ক্যালসিয়াম এগুলো খাওয়া দাওয়া করে না। এগুলো সবই কারণ হচ্ছে মায়েদের রক্তাল্পতার জন্য। এইগুলোর জন্য মায়েদের রক্তাল্পতাটা বড় দায়ী বা কারণ বলতে পারেন। মানে নিজেদের প্রপার কেয়ার না করা, নিজেদের প্রপার ডায়েট না করা, প্যারাসাইটিক ইনফেস্টেশনটাকে প্রপারলি কন্ট্রোল না করা, সব কিছু মিলেমিশে। এটা মূলত কারণ আমাদের ভারতবর্ষের এখন পুরুষতান্ত্রিক রয়েছে। মেয়েদের যে সমস্ত ছোট ছোট প্রবলেম, আই থিঙ্ক মনে হয় সেটাকে অতটা ইম্পর্টেন্স দেয়। হ্যাঁ, এটা মেয়েদের টাস্ক, হ্যাঁ, বেবি জন্ম দেওয়া, এ সমস্ত কাজ। আর তার জন্য হয়তো প্রপার ট্রিটমেন্টের জন্য হয়তো যে ওনার যে হাজব্যান্ড মানে তার প্রপার কেয়ার করে না, মেবি। স্যার, এটা কি আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হয় স্যার? না, পুরুষতান্ত্রিক এটা তো ফ্যাক্টর, তার থেকে বড় কথা শিক্ষার অভাব আছে, সচেতনতার অভাব আছে। দেখুন, শুধুমাত্র এখানে পুরুষ নারী ব্যাপারটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট শিক্ষার অভাব। কারণ ইন্ডিয়া হচ্ছে ডেভেলপিং কান্ট্রি। ইন্ডিয়াতে যতটা পপুলেশন, আপনারা দেখবেন যত ইন্ডিয়ার দিকে যাবেন, মানুষের মধ্যে শিক্ষা সচেতনতা যথেষ্ট অভাব। তারা সঠিকভাবে জানেই না যে কত বয়সে আইডিয়াল বাচ্চা নেওয়া উচিত, দুটো পরপর বাচ্চা নিলে দুটো সিজারের মধ্যে কতটা গ্যাপ থাকা উচিত, দুটো নর্মাল ডেলিভারির মধ্যে কতটা গ্যাপ থাকা উচিত, কতবার ডাক্তারকে দেখানো উচিত বা স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া উচিত, প্রেগনেন্সিতে কী কী খাবার দাবার খাওয়া উচিত, কি করা উচিত কি করা উচিত না, এগুলো তারা জানে না। তাদেরকে এই ব্যাপারে সচেতন করতে হবে। প্লাস বাড়ির তো একটা ফ্যাক্টর আছে, ধরুন বাড়ির প্রেশার,
তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া, তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নেওয়া, এগুলো তো একটা বড় বড় ফ্যাক্টর। এই যে একটা বড় ফ্যাক্টর, দেখবেন এইসব সমস্যাগুলো বেশি হচ্ছে যারা টিনেজ প্রেগনেন্সি, মানে 18 বছর আগে তাদের বিয়ে হচ্ছে, আর্লি প্রেগনেন্সি চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। যে টিনের যে ম্যারেজ, সেই জিনিসটা স্যার ধীরে ধীরে মানে কমেছে না সেম ওই ধরনের রয়েছে আগেকার মতো এখন কি মনে হয়? এটা ভ্যারি করে, মানে জানেন তো, কারণ এখানে হয়তো আমরা সচেতন করার চেষ্টা করছি, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ডাক্তার বা স্বাস্থ্যকেন্দ্র বা আশা দিদিরা সচেতন করলে তো হবে না, বাড়ির লোকেদেরকেও সচেতন হতে হবে। এখানে অনেকেই আছে যে মানে বাড়ির লোকরা ধরুন এই ব্যাপারে অবগত না, বা শুনলেও বুঝতে চায় না, তাদের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা আছে, না এটা করে নিতে হবে তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি মেয়ের না তো বয়স বেড়ে যাচ্ছে, পরে সমস্যা হবে। সবার আগে বাড়ির লোকেদেরকেও মায়েদের সাথে সাথে সচেতন করতে হবে। 2 নম্বর, ধরুন যেহেতু মানে এখানকার মানে টোটালি মানুষজনের মধ্যে শিক্ষা সচেতনার অভাব আছে, তার জন্য অনেকে কি করে, পালিয়ে বিয়ে করে নেয়। এটা একটা বড় ফ্যাক্টর, বাড়ির রমতে বিয়ে করে নেয়, ঠিক আছে। তার জন্য ধরুন তারা যেহেতু টিনেজ থাকে, তারা জানে না কোনটার কি আউটকাম কি হতে পারে না পারে, তারা যথারীতি তারা খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেয়, তারপর সমস্যায় পড়ে। তাও আমাদের এখন যে অবস্থা, পক্সো আইনের দিকে সরকার খুব নজর দিয়েছে, পক্সোকে মানুষ খুব স্ট্রংলি ডিল করছে, কিন্তু কি জানেন তো, কিছু কিছু জায়গায় কি হচ্ছে, জাস্ট কিছু পয়সার জন্য, ধরুন 18 বছরের নিচে যদি কেউ মেয়ে আসে বা প্রেগনেন্ট মাদার আসে, ডেলিভারি করে দিচ্ছে বা ইনফর্ম করছে না। আমার মনে হয় যে অলওয়েজ পক্সের জন্য পুলিশ ইনফর্ম করা উচিত। এতে হয়তো মানুষের মধ্যে একটা ভয় থাকবে, মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়বে, না 18 বছর আগে আমরা বিয়ে করবো না, যদি বিয়েও করি বাচ্চাও না আসে। এতে হয়তো সাময়িকভাবে মানুষের মনে হবে যে এটা কেন করা হচ্ছে, এটা খারাপ হচ্ছে, কিন্তু আখেরে দূর ভবিষ্যতে জিনিসটা কিন্তু ভালো হবে। তাদের একটা কথা বলতো, একদম গরিব, পুলিশ এসে তার বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, এর একটা বড় প্রবলেম, সংসার কে চালাবে। হ্যাঁ, That's true. তো এইরকম একটা স্যার এখন এই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাও সত্যি কথা, একদম সত্যি কথা। অ্যাকচুয়ালি কি জানেন তো, পক্সোতে বলা হয় 18 বছরের নিচে কোনো মেয়ে যদি কনসেন্টও দেয়, সেটা কনসেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করা হয় না, সেটাকে রেপ হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। কারণ 18 বছরের নিচে কোনো মেয়ে কনসেন্টিং হতে পারে না, এটা হচ্ছে ডেফিনেশন ওয়াইজ বলা হয়, বুঝতে পেরেছেন তো। এবার ভাবতে গেলে অনেক দূরে যদি আপনি ভাবতে যান, এর শাস্তি অনেক দূর অব্দি যেতে পারে, অনেক দূর অব্দি যেতে পারে, বিশ্বাস করুন। মানে স্বামী বলুন, ফ্যামিলি মেম্বার, জেল হাজত, অনেক দূর অব্দি হতে, অনেক বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। কিন্তু দেখুন, মানুষকে সচেতন করতে গেলে আমার মনে, দেখুন সবসময় যে পুলিশ ইনফর্ম করতে ব্যাপারটা সেরকম না, ক্যাম্প করে ছোট ছোট বাড়ি বাড়ি ঘুরে আশা দিদিকে সতর্ক হয়ে যদি বাড়ি বাড়িতে এই ইনফরমেশনটা পৌঁছে দিতে পারেন, লাভ হবে, আলটিমেট মায়েরা বাঁচবে আস্তে আস্তে। একটা আপনি ভাবুন না, বাচ্চা থেকে ধরুন 14 বছরের একটা মা বাচ্চা নিচ্ছে, আপনি যুক্তি দিয়ে ভাবুন, ঠিক আবার এক বছর পর আবার প্রেগনেন্সি হচ্ছে, এই করতে করতে আলটিমেট কি হয় মায়ের জীবনে, মায়ের যখন 26 থেকে 28 বছর বয়স হয়, তার কন্ডিশন এমন হয় যে রক্তাল্পতায় তো ভোগে, শরীরেরও খারাপ হয়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়। শুধুমাত্র যে আর্লি প্রেগনেন্সি যে শুধুমাত্র রক্তাল্পতা হবে সেটা না, কিন্তু পিআইএইচ বলে একটা জিনিস হয়, যাকে বলে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন, যাকে বলে প্রেশার বেড়ে যাওয়া, যেখান থেকে খিঁচুনি অবধি হতে পারে, জিডিএম হতে পারে, ডায়াবেটিক হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, অ্যাব্রাপসিও হতে পারে। অ্যাব্রাপসিও মানে ফুলটা জড়ে থেকে মানে বেরিয়ে সরে যাওয়া, বহু সমস্যার সম্মুখীন হতে পারে। এইগুলো প্রত্যেকটার জন্য অনেক কারণ দায়ী থাকলেও আর্লি ম্যারেজ একটা বড় কারণ দাদা। এতটা ডিটেলস আমার জানা ছিল না। এদের আর বেশিরভাগ কিন্তু থাইরয়েডে বিশাল একটা প্রবলেম ভোগে। তো স্যার তাহলে কি এটাই মেন কারণ আর্লি ম্যারেজ, না আর কিছু অন্য কোনো না কারণ? না না, থাইরয়েডের কারণ এটা মেটাবলিক ডিসঅর্ডার, ঠিক আছে। আর্লি ম্যারেজের দেখুন রিস্ক ফ্যাক্টর আর্লি ম্যারেজ হতে পারে, বাট এক্স্যাক্ট কারণ না। যার পিআইএইচ মানে হাইপার টেনশনের রিস্ক ফ্যাক্টর, আর্লি ম্যারেজ হতে পারে, বাট এক্স্যাক্ট না, আরও বিভিন্ন কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আর্লি ম্যারেজ। একটোপিক প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি জড়াতে না থেকে টিউবে থাকবে। এই একটোপিক প্রেগনেন্সি কি হয়, টিউব ফেটে মারা অব্দি গেছে, এরকমও ঘটনা আছে, প্রচুর সমস্যা আছে। প্রত্যেকটার পিছনে না যখন কোনো নিয়ম করা না, নিয়মের পিছনে কোনো কারণ থাকে, কারণ ছাড়া কোনো নিয়ম করা হয় না। তো স্যার ব্যাক টু আওয়ার কোশ্চেন। আর প্রথমে স্যার আমি একটা কোশ্চেন করেছিলাম সেই মেয়েদের যে পিরিয়ডস নিয়ে। হ্যাঁ, এগুলো স্যার মানে একদম প্রপার সিটি রয়েছে, মেট্রো সিটি, সেগুলোতে সেখানে যখন কোনো বাচ্চা মেয়ের প্রথম পিরিয়ডস আসে তখন সেখানে তার ফ্যামিলি সেলিব্রেট করে বিষয়টা। কিন্তু এখনো আমাদের দেখি গ্রামের দিকে
যখন ওই জিনিসটাকে পুরো লজ্জাবোধ পায়, সেই জিনিসটাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। হ্যাঁ, মেয়েরা এখনো প্যাডস পরতে লজ্জা পায়, বাড়িতে কখনো যদি প্রয়োজন হয় বাবাকে বলতে ভয় পায়। স্যার এই জিনিসটা মানে কিভাবে দূর করা যেতে পারে? দেখুন, স্কুল বলুন বা কলেজ বলুন, কলেজ বলা বলবে স্কুল, প্রাইমারি স্কুল বা পাড়া পাড়া প্রতিবেশী যারা আছে বা ছোট ছোট আশেপাশে যে আশাদিরা আছে, তাদেরকে বাড়ির মায়েদেরকে বোঝাতে হবে এটা খুব স্বাভাবিক। আমরা যেমন পায়খানা পেচ্ছাপ করি, তেমনি পিরিয়ডসটা হচ্ছে একটা স্বাভাবিক, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস। তাদেরকে সচেতন করতে হবে। তাদেরকে যদি এটা পুরো গ্র্যাসরুট লেভেল থেকে শুরু করতে হবে, উপর মহল থেকে এটা আমরা বোঝাতে পারবো না। মানুষের কাছে গিয়ে মানুষকে বোঝাতে হবে তার ফিজিওলজি কেন এটা হচ্ছে, এটা হওয়াটাই নর্মাল। এটা যতদিন না আমরা বোঝাতে পারবো ততদিন এই প্রবলেম চলবে। দেখুন মুশকিলটা কি জানেন, 3 টায়ার সিটির কথা বাদ দিন, কলকাতা ব্যাঙ্গালোর এসব বাদ দিন, আমাদের এইসব জায়গায় না একটা স্টিগমা আছে, ছেলে মেয়ে এসব স্টিগমা আছে। কি রকম? পার্টিকুলার এই সাবজেক্টে আমাদের গাইনিতে, যে মেয়ে হয়েছে তাহলে মেয়ে ডাক্তার হলে ভালো হয়, এটা একটা ব্যাপার আছে, একদম আছে। যে মেয়ে হয়েছে কেন ছেলে ডাক্তারের কাছে যাবো? তাদেরকে একটা জিনিস বুঝতে হবে, ডাক্তারিতে ছেলে মেয়ে বলে কিছু হয় না। যেমন পেশেন্টে ছেলে মেয়ে বলে কিছু হয় না, ডাক্তারিতেও ছেলে মেয়ে বলে কিছু না। যেটা ভালো সেটা ভালো। আজকে সাপোজ ভাবুন না, আমার যদি কোনো পার্সোনালি প্রবলেম থাকে, ধরুন আমার প্রাইভেট পার্টি কোনো প্রবলেম আছে, আমার কাছে একটা ছেলে ডাক্তার আছে, একটা মেয়ে ডাক্তার আছে, যে ভালো তার কাছে আমি কিন্তু যাবো। Exactly. আমি কিন্তু সেক্স দেখে যাবো না, আমি ছেলে মানে ছেলের কাছে যাবো। তেমনি মেয়েদের ক্ষেত্রেও সমস্যা হলে যে ভালো তার কাছে যেতে হবে, ছেলে মেয়ে বলে না। এখানে অনেকের ধারণা আছে যে মেয়ে হয়েছে না ছেলে ডাক্তারকে দিয়ে এটা করাবো না ওটা করাবো না, ওরা বুঝতে পারে না এখানে কিন্তু ব্যাপারটা সেক্সে পারে না, ছেলে মেয়ে না, ডাক্তার ডাক্তার, পেশেন্ট পেশেন্ট। ঠিক আছে, এটাকে ওনাদের মধ্যে বুঝতে হবে। এদের মধ্যে এইসব ধ্যান ধারণা আসে, ত্যাগ যতই না করাতে পারবে না, এই লজ্জাটা থেকে যাবে। এবার এতে আরো কি সমস্যা হয় জানেন, এখন অনেক মেয়ে আছে এরা প্যাড অব্দি ইউজ করে না, ন্যাকড়া ইউজ করে, একটা ন্যাকড়ায় কেচে কেচে বারবার ইউজ করে। এখনো এই জিনিসটা চলে? এটা তো আগে অনেক আগে চলতো। ভালোভাবে চলে। আমি যত পেশেন্ট দেখি তাদের মধ্যে 20-30% পেশেন্ট এসে বলে, আমি জিজ্ঞেস করি মা কটা প্যাড ইউজ করিস, কারণ আমাদেরকে হিস্ট্রি নিতে হয়। না আমি তো ন্যাকড়া ইউজ করি, আমি তো প্যাড ইউজ করি না, আমি ন্যাকড়া ইউজ করি। এবং বলতে গিয়েও না, তারা মানে কি বললে প্রশ্ন করলে কেমন একটু ইতস্তত বোধ করে, একটা লজ্জা পায়। কিন্তু একটা লজ্জার জিনিস, একটা স্বাভাবিক জিনিস। তাদেরকে যথেষ্টভাবে এই ব্যাপারে সচেতন করতে হবে। এখন আপনি ভাবুন না, একটা স্যানিটারি প্যাড যখন একটা মেয়ে ইউজ করে বা একটা মা ইউজ করে, সেটা তো একটা প্রপার প্রসিডিওরতে মেট করা হয়, স্টেরিটি মেনটেন করা হয়। কিন্তু একটা থেকে সেটা করা হয়, বাড়ি ইউজ করা ন্যাকড়া পরে নিচ্ছে, তো ইনফেকশন বাড়বে আস্তে আস্তে, খারাপ হবে তো পেশেন্টে। এগুলো তাদেরকে বোঝাতে হবে জিনিসগুলো। একটা কোশ্চেন স্যার, যে মেনস্ট্রুয়েশনাল কাপ, সে মেনস্ট্রুয়াল কাপ এখন স্যার যেটা যে জিনিসটা ওর প্রতি ভাইরাল হচ্ছে কি, প্যাডসিকে অনেক সময় যে সমস্ত মহিলারা বাইরে ওয়ার্ক করে, অফিসে যায়, সেক্ষেত্রে একটা লিকেজের চান্স থাকে। কিন্তু স্যার মেনস্ট্রুয়াল কাপটা কি ওটা লিকেজ হওয়ার চান্সটা থাকে না, এটা অনেকটা সেফ। তবে আমি স্যার যতটুকু রিভিউ দেখেছি প্লাস আমি জেনেছি, এটা মেয়েদের ইউজ করতে অনেক প্রবলেম হয়। তো স্যার প্লাস অনেকে বলেছে না এটা ভালো না। তো স্যার আপনি কিভাবে দেখেন এই জিনিসটা? না দেখুন, প্রত্যেকটারই ভালো দিক আছে খারাপ দিক আছে। হ্যাঁ, মেনস্ট্রুয়াল কাপটা বহুদিন আগে এসেছে, মানুষ জানে না জিনিসটা সম্পর্কে। অ্যাকচুয়ালি এটা পড়ার একটা প্রসিডিওর আছে, সেটা জানতে হবে। মেনস্ট্রুয়াল কাপের কিছু ভালো দিক আছে। কেমন? আমরা একটা নর্মালি প্যাড খুব বেশি 4 থেকে 6 ঘন্টা, ম্যাক্সিমাম 8 ঘন্টা ইউজ করতে পারি, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু মেনস্ট্রুয়াল ক্যাপ আপনি 12 ঘন্টা অব্দি ইউজ করতে পারেন, 12 ঘন্টা। 2 নম্বর কি, সব মেয়ে তো ধরুন হাউস ওয়াইফ না, অনেকে কাজকর্ম করে, ঠিক আছে? প্যাডে কি হয়, মানে জলে ভিজলে বা সাইক্লিং করলে সব লিক হয়, ভালো মন্দ বলুন হয় একটু আধটু। মেনস্ট্রুয়াল কাপে কিন্তু সেই চান্সটা থাকে না। 3 নম্বর কথা, একটা ভেজা জিনিস রাখলে একটা স্মেল থাকে, ফাউল স্মেল যাকে বলে, সেটা কিন্তু প্যাডে হয়, মেনস্ট্রুয়াল কাপে সেটা হয় না, কারণ টোটালি সিলিকন মেড, ঠিক আছে? 4 নম্বর কথা এটা হয়, আপনি মেনস্ট্রুয়াল কাপ হচ্ছে রিইউজেবল, মানে ওটা চিপ, কস্ট এফেক্টিভ যাকে বলতে পারেন। প্যাড কি, আপনাকে প্রতি মাসে কিন্তু 1 মাস 2 মাস অন্তর প্যাড কিনতে হচ্ছে, কিন্তু একটা মেনস্ট্রুয়াল কাপ আপনি বারবার রিউজ করতে পারেন, ঠিক আছে? এবং অনেকটা লং লাস্টিং, মানে 12 ঘন্টা অবধি আপনি একটা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করতে পারেন, যেটা আপনি প্যাড পারবেন না কখনো। তো খারাপ না মেনস্ট্রুয়াল কাপ, ওটাও বলো। কিন্তু অসুবিধা কি, মানুষকে জানতে হবে, পড়ার নিয়ম জানতে হবে। এই জন্য আমাদের হেলথ ওয়ার্কারদেরকে শেখাতে হবে কি করে পড়াতে হয়। বুঝতে পেরেছেন তো? পিসিওডি আর পিসিওএস, এই দুটোর স্যার জিনিসটা কি, তাদের ডিফারেন্সটা কি? প্রথম কথা, ধরুন পিসিওডি মানে বোঝায় পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পিসিওএস মানে বোঝায় হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। ডিজিজ মানে হচ্ছে জাস্ট ওভারিতে কিছু সিস্ট আছে আমার,
দ্যাট ইজ ডিজিজ। আর সিনড্রোম মানে কি, অনেক কিছুর অ্যাকুমুলেশন, মানে অনেক কিছুকে একসাথে আমরা সিনড্রোম। এটা কি হয়, এটা একটা হরমোনাল এবং মেটাবলিক চেঞ্জ হয় বডিতে, দ্যাট ইজ ডিসব্যালেন্স, হ্যাঁ ডিসব্যালেন্স হরমোনাল এবং মেটাবলিক চেঞ্জ। চেঞ্জেস। হ্যাঁ, মেটাবলিক, যেমন পিসিওডি যেমন মাইল্ডার ফর্ম হয়। মাইল্ডার ফর্ম মানে কি, অত বেশি আউটকাম খুব একটা খারাপ হয় না পিসিওডি। অনেকে পিসিওডি মায়েদের ক্ষেত্রে মাঝে মধ্যে হয়তো মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হলো, একটু মুখে ব্রণ হচ্ছে, গায়ে একটু অত চুল হচ্ছে, কিন্তু প্রপার চিকিৎসা করলে রিভার্স করা যায় এবং পেশেন্ট কনসিভ করতে পারে। কিন্তু পিসিওএস এর ক্ষেত্রে পেশেন্টের সিমটমটা আরো সিভিয়ার হয়, মানে আরো একটু বেশি হয় বা ভয়ঙ্কর হয়, ঠিক আছে। মায়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি প্রচুর বেশি, বাচ্চা একদমই আসছে না, বাল্কি হচ্ছে, ঘাড়ে ব্রেস্টের তলে বগলে কালো কালো ছোপ ছোপ দাগ, গায়ে প্রচুর লোম, এইগুলো থাকে। আর মেন কথা, আর একটা বেসিক ডিফারেন্স কি জানেন, পিসিওডিতে মেটাবলিক সিনড্রোমের চান্সটা কম হয়, যেটা পিসিওএস এ অনেক বেশি। মেটাবলিক সিনড্রোম মানে কি, লং টার্ম মেটাবলিক সিনড্রোম, মানে বডিতে ট্রাইগ্লিসারাইড, যেটা বডির জন্য খারাপ, তার অ্যামাউন্ট বেড়ে যায়, এইচডিএল এর অ্যামাউন্ট কমে যায়, এফবিএস বেড়ে যায়, মানে ফাস্টিং ব্লাড সুগার বেড়ে যায়। আলটিমেট পেশেন্টের ফিউচারে টাইপ 2 ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলোর চান্স থাকে। আর আর একটা নতুন কথা আপনাদের জেনে রাখা দরকার, এখন এই পিসিওএস নামটা নিয়ে অনেক আলোচনা চলছে। এখন নতুন একটা টার্ম এসে পিএমওএস, পিএমওএস, পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, পিএমওএস, পিএমওএস। পলি এন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। তো ব্যাপারটা হচ্ছে পিএমওএস এ কি হয়, পিএমওএস এ হচ্ছে, পিএমওএস আর পিসিওএস মোটামুটি একই। পিএমওএস নামটাকে পাঠানো হয়েছে, এখন অব্দি অ্যাপ্রুভ হয়নি, অ্যাপ্রুভ হলে হয়তো পিএমওএস নামটা ইউজ হয় পিসিওএস এর বদলে। স্যার এই দুটো ডিজিজ সেটা কি স্যার ন্যাচারাল না মানে বায়োলজিক্যাল, না পরবর্তীতে স্যার এটা কোনো কারণে ডেভেলপ হয়ে যায় বডিতে স্যার? বায়োলজিক্যাল মানুষের লাইফস্টাইল, এখনকার দিনের মেয়েরা দেখবেন মেয়েরা লাইফস্টাইলটা মেনটেন করে না, সকালে ঘুম থেকে ওঠা, একটু এক্সারসাইজ করা, প্রপার খাওয়া দাওয়া করা। এখন মানুষজন বেশি বাইরের খাবার খেতে ভালোবাসে, ঘরের খাবার খেতে, বাইরে বেশি ফ্রাই ফুড, জাঙ্ক ফুড, তেল ঝাল মশলা খাচ্ছে বেশি, কাজ করছে কম। কাজ বলতে আমি বাড়ির কাজ করার কথা বলছি না, ওয়ার্কআউট, বডির জন্য কিছু করা। ওবিসিটি কিন্তু একটা বড় কারণ পিসিওএস এর। এখনকার দিকে দেখবেন পিসিওএস যাদের আছে তাদের টিপিক্যাল পেশেন্ট একটু মোটা হবে, পেশেন্টের দেখবেন কাজকর্ম করার হিস্ট্রি কম থাকবে এবং বাইরের প্রচুর খাবার দাবার খাবে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, মা কি খেলি রাতে, ম্যাগি খেলাম, সকালে কি খেলি মা, চাউমিন খেলাম, এগুলো তো হবে। তার মানে এটা আমরা যা বুঝতে পারলাম, আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বায়োলজিক্যাল না, কিংবা না, এটা, না, না, কিন্তু এটা তো আমাদের যে রেগুলার যে হ্যাবিট রয়েছে, ফুড হ্যাবিট প্লাস আমাদের যে রেগুলার যে আমরা কীভাবে সারাদিন আমরা কাটাচ্ছি তার উপরেই পুরো আমাদের এটা ডিপেন্ড করছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস স্যার, ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা একটু বেশি ওভারথিঙ্ক করে। তো আর প্লাস আজকাল সোশ্যাল মিডিয়া আসার জন্য প্রত্যেকে কিন্তু যে জায়গায় মানে আমাদের যে স্লিপ সাইকেল থাকে, সেই স্লিপ সাইকেলটা পুরোপুরি একদম ব্রেক ডাউন করে দিচ্ছে স্যার। তার সাথে কি এর কোনো ইফেক্ট পড়ে? প্রপার স্লিপ খুব দরকার, অ্যাডিকুয়েট স্লিপ, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানো, টাইমে ঘুমানো, যাতে মানে কার্সিডিয়ান রিদম যে সাইকেলটা মেনটেন থাকে। আমি রাত 3টের সময় ঘুমালাম, সকাল 10টা উঠলাম, কোনো লাভ নেই। রাতে প্রপার টাইমে 10-11টার মধ্যে ঘুমিয়ে যাও, সকালে 5টায় উঠে পড়ো, এটা কিন্তু মেনটেন করতে হবে। ডিপ স্লিপ যেটা আছে প্রপার কার্সিডিয়ান রিদম। হ্যাঁ, তুমি সকাল 5টায় ঘুমিয়ে দুপুর 2টে উঠলে কোনো লাভ নেই, তোমাকে প্রপার যে টাইমে যেটা করে সেই টাইমে সেটা করতে হবে। ওই ঘুমের সময় হাতের কাছে ফোন নিয়ে থাকলে হবে না, ফোন নিয়ে থাকে মানুষ এখন রাতের বেলা বসে একটু ফোন ঘাঁটি, একটু এই করি, একটু সিরিজ দেখি, এই করে তো সমস্যাগুলো হচ্ছে। ঘুম মানে প্রপার সাইলেন্ট স্লিপ, ফোন সাইলেন্ট করে নিজের মতো করে চুপচাপ ঘুমিয়ে পড়ো, টাইমে ঘুমাও। হ্যাঁ, একদিন ঘুম মানে 2 দিন হবে না, 3 দিন ঠিক ঘুম চলে আসবে, ওটাই হ্যাবিট হয়ে যাবে। সেই স্লিপ সাইকেলটা থেকে আপনি যেটা বললেন সেটা আমার মানে আমি কিছুদিন আগে আমি দেখছিলাম গুগলে। তো প্রথমে বলছে আমরা যখন রাতে ঘুমোতে যাই একটা ঠিক টাইম রয়েছে, যেহেতু আমরা বহুদিন থেকে আমরা যেহেতু মানে মানুষ একটা আমাদের নতুন এখন ইলেকট্রিসিটি এসছে, মোবাইল এসছে, কিন্তু আমাদের যেটা বায়োলজিক্যাল জিনগত যেটা হয়ে গেছে আর্লি স্লিপ আর্লি রাইজ। আর প্রথম দিকে কি হয়, প্রথমে আমাদের ব্রেন থেকে বেশ কিছু কেমিক্যাল রিলিজ হয়, যেমন সেই মেলাটোনিন হরমোনের জন্য কিন্তু আমাদের মেনলি ডিপ স্লিপটা মানে কাজ করে। কিন্তু যখন লাইট অন থাকে তখন কিন্তু আমাদের সেই প্রথমে বেশি বেশি মেলাটোনিন হরমোন রিলিজ হয়ে যায়, তার ফলে ঘুম আসতে প্রবলেম হয়। আর প্রথমে ডিপ স্লিপের পরে আসে আই থিঙ্ক স্যার ড্রিমিং স্টেজ,
তারপর সে কি আরইএম স্লিপ আছে, এনআরইএম স্লিপ আছে, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, নন র্যাপিড আই মুভমেন্ট হ্যাঁ, স্লিপ। correct. ঠিক আছে, নর্মালি মেমোরি ফরমেশন এগুলো সব র্যাপিড আই মুভমেন্ট স্লিপে হয়ে থাকে। আর নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ মানে হচ্ছে ডিপ স্লিপ। বুঝতে পেরেছেন তো? ডেফিনেটলি লাইট জেগে থাকা তো একটা ফ্যাক্ট, একটা আপনাকে ঘুমাতে গেলে প্রপার পরিবেশ দরকার, সবকিছু কাজের জন্য যেমন প্রপার পরিবেশ দরকার, ঘুমানোর জন্য দরকার। আপনার পাশে যদি এখন জোরে বক্স বাজে, আপনার যদি লাইট জ্বলে থাকে, মানে গরমের মধ্যে শুয়ে আছেন, হবে না। একটা ঠান্ডা শান্ত পরিবেশ, শান্ত আবহাওয়া, পাশে ফোন না থাকা, প্রপারলি ঘুমাতে হবে। ঘুমানোর জন্য খুব দরকার, যে কোনো ক্ষেত্রে পরিবেশ যেমন দরকার, এক্ষেত্রেও পরিবেশ দরকার। বুঝতে পেরেছি? তাহলে স্যার কোনো এখন যদি কোনো মানে কোনো মহিলা কিংবা কোনো নতুন যে কিডস রয়েছেন 18+, তারা যদি ঠিকঠাক তাদের লাইফস্টাইলটা ঠিকঠাক মেনটেন করে এবং কেউ যদি এই ধরনের প্রবলেমের মধ্যে পড়ে থাকে, তাহলে আই থিঙ্ক স্যার লাইফস্টাইলের সাথে এটা কি ডেফিনেটলি লাইফস্টাইল মডিফিকেশন অ্যান্ড ওয়েট রিডাকশন ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রপার খাও, অ্যাডিকুয়েট খাও, প্রপার টাইমে ঘুমাও, ব্যাস অনেক রোগ নিরাময় হয়ে যাবে। তো এর জন্য কি তাহলে অনেকের একনে বেরোচ্ছে? ডেফিনেটলি পলিসিস্টিক ওভারিতে একটি তো হয়, হয়তো হাইপার অ্যান্ড্রোজেনিজম, সেখান থেকে হয়। মেনলি পিসিওসে কি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, হাইপার অ্যান্ড্রোজেনিজম হয়, মেনস্ট্রুয়েশনের সমস্যা হয়, পেশেন্টের সেন্ট্রাল হচ্ছে পেট মেনলি মোটা হবে, মুখে ব্রণ বেরোবে, চুল উঠবে, বগলের তলায় বেশটা তলায় কালো কালো ছোপ ছোপ দাগ হবে, বাচ্চা কাচ্চা আসতে অসুবিধা হবে, ঘুমের মধ্যে নাক ডাকবে, তো হবেই। আর স্যার যাদের মানে অনিয়মিত পিরিয়ডস হয়, সেক্ষেত্রে তাদের কোনো ঘরে নিজে ডিপেন্ড করছে। যদি ধরুন মাইল্ড পিসিওএস হয়, ঠিক আছে, তখন সিমটা অতটা সিভিয়ার না, প্রপার লাইফস্টাইল মডিফিকেশন করলে ইমপ্রুভমেন্ট হবে। এবার ধরুন কারুর সিভিয়ারলি ওবেস, মানে খুব মোটা পেশেন্ট, সিভিয়ারলি ধরুন সিমটম আছে পেশেন্টের, সেক্ষেত্রে তো লাইফস্টাইল মডিফিকেশনের সাথে ওষুধ খেতে তো হবেই, ডাক্তার কনসালটেশন করতেই হবে। তারপরে বাচ্চা আসতে প্রবলেম হয়, মানে পারফেক্ট কোন এজ এরকম কোনো রয়েছে? পারফেক্ট কোনো এজ নেই, এটা ডিপেন্ড করে ওভারিয়ান রিজার্ভের ওপর। যত বয়সে ওভারিয়ান রিজার্ভ আস্তে আস্তে কমে, ঠিক আছে, মোটামুটি ধরুন 35-এর পর থেকে বাচ্চা আসা ডিফিকাল্টি অনেক আস্তে আস্তে বেড়ে যায়, কারণ ওভারিয়ান রিজার্ভ আস্তে আস্তে কমে যায়। তো এইরকম একদম মানে কাট অফ কিছু নেই, কিন্তু মোটামুটি ভাবতে পারেন যে যত 30-35-এর পর যত এজ বাড়ে বাচ্চা আসতে অসুবিধা হয়, কারণ ওভারিয়ান রিজার্ভ কমে যায়। হ্যাঁ, আমি এরকমটাই স্যার পড়ছিলাম আফটার মানে 32 এজ, ওই মোটামুটি বলছে 30-35 50% পুরোপুরি এগ কাউন্টিং কমে যায়, এতে অনেক প্রবলেম হয়। অনেক কমে যায় কাউন্টিং। এমন কি কি সিমটমস দেখলে, ধরুন আমার কোনো বোন রয়েছে কিংবা কোনো কোনো বাবা আছে, তার মেয়ের কি কি সিমটমস দেখলে ইমিডিয়েট তাকে ডক্টরের কাছে নিয়ে যায়? পেশেন্ট মানে মা বা বোন যে আপনার বাড়িতে আছে, তার সাথে প্রথমে খুব খোলামেলা ডিসকাশনে যেতে হবে। বাড়ির মা বোনদের যদি ধরুন মাসিকের সমস্যা হয়, ধরুন মা বোনরা হচ্ছে 1-1.5 মাস মাসিক হচ্ছে না, যখন হচ্ছে প্রথমে অল্প অল্প হচ্ছে, তারপর প্রচুর রক্ত ভাঙছে। মা বোনদের ধরুন গায়ে প্রচুর লোম দেবে, পার্টিকুলারলি টার্মিনাল হেয়ার মানে হাত, ঠিক আছে, আপার লিপ, নিপল, পেটের এখানে, মানে মিড লাইন অফ দ্য অ্যাবডোমেন, এখানে যদি প্রচুর লোম দেখতে পান, তারা ধরুন অত্যাধিক মোটা হচ্ছে, পার্টিকুলারলি পেট বেশি ফুলছে, ঠিক আছে, প্লাস ঘাড়, বগলের তলায় কালো কালো ছোপ ছোপ দাগ, মুখে ব্রণ হচ্ছে, চুল উঠছে, এইরকম সিমটম যদি আপনারা দেখেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট মাসিক জোর নিয়মিত ঠিকঠাক না হয়, 1-1.5 মাস অন্তর অন্তর হচ্ছে, ঠিকঠাকভাবে হচ্ছে না, হচ্ছে এখন প্রথমে অল্প রক্ত ভাঙছে, তারপর বেশি রক্ত ভাঙছে, যাকে মেডিকেল সায়েন্সে বা তার মেট্রোপ্যাথিক ব্লিডিং বলা হয়, তাহলে অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন। স্যার মাসিকের সময় যে পেন হয়, হ্যাঁ। হ্যাঁ, সেটা কি স্যার ন্যাচারাল? ন্যাচারাল। দেখুন সবার পেন সেন্সিটিভিটি সমান হয় না। আপনারা দেখবেন আশেপাশে ধরুন কেউ পড়ে গেল, কাটলো, কিছুই হচ্ছে না, চুপচাপ থাকে, কারো একটু কাটলে কান্নাকাটি লাগিয়ে দিচ্ছে। তেমনি পেনের ব্যথার ক্ষেত্রেও, মাসিকের ক্ষেত্রেও ব্যথার ব্যাপারটা এরকমই। অনেকের ক্ষেত্রে পেন সহ্যে মানে ব্যথা সহ্যের ক্ষমতা অনেক বেশি, অনেকের কম, কিন্তু যে ব্যথাটা যে একটু আধটু, এটা খুব স্বাভাবিক, কারণ মাসিক যে কারণে স্পাইরাল আর্টারি টর্চুয়াস হয়ে যায়, দ্যাটস ওয়াই এতটা পেন হয়, এবং তার সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন এগুলো সিক্রেশন হয়, কিছু হচ্ছে ইনফ্লেমেটরি মিডিয়েটার, দ্যাটস ওয়াই পেনটা হয়। সো এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। স্যার এখান থেকে আপনি একটা মানে আমি আপনাকে একটা ছোট্ট একটা শর্ট স্টোরি শেয়ার করি। আমার একটা কালিগ রয়েছেন, কালিগ বলতে আমার রিলেটিভ, তো ওনার ওয়াইফের এরকম প্রবলেম চলছে, মাসিকের একটু, তো
বাড়িতে কি হয়েছে, উনি আমার শাশুড়িকে বলতে পারছেন না, শ্বশুর বাড়িতে আছে তো ওনার কাউকে বলতে পারছে না, শুধু হাজব্যান্ড জানে, আর হাজব্যান্ড কিছু বলতে পারছে না। আর শাশুড়ি বলছে শুয়ে রয়েছে, নাটক করছে বাড়িতে কাজ করবে না বলে। হ্যাঁ স্যার, এখনও আমরা দেখতে পাই যে বিশেষ করে একটা মেয়ে হয়ে মেয়ের প্রবলেমটা বুঝতে চায় না। এটা একটা আই থিঙ্ক স্যার বিশাল বড় ইস্যু। বুঝতে পারে না। মানুষের মধ্যে এখন মায়া মমতাটা অনেক কমে গেছে, সহানুভূতি কমে গেছে মানুষের। দেখুন, সবাই তো সমান না, হাতের পাঁচটা গোছাও সমান না। এই সময় কোনো মেয়ের যদি ব্যথা হয়, পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে। পাশে যদি না থাকে, যদি সাপোর্ট না করে, খুব মুশকিল, খুব মুশকিল। কারেক্ট স্যার। এখন একটা বেশ টার্ম যেটা খুব ভাইরাল হচ্ছে নিউজে, মিডিয়াতে, সব জায়গায় স্যার, এইচপিভি ভ্যাকসিন নিয়ে। স্যার এটাকে অনেকে ভাবছে কি এই ভ্যাকসিনটা নিলে বন্ধ্যাত্ব হয়ে যায়, বেবি হবে না। স্যার এটা নিয়ে আপনি কি বলছেন? এইচপিভি ভ্যাকসিন, দেখুন, এইচপিভি ভ্যাকসিন বরঞ্চ মায়েদের জন্য ভালো। কারণ আমাদের দেশে না সার্ভাইকাল ক্যান্সার চান্স অনেক বেশি। মানে সেকেন্ড মোস্ট কমন কজ অফ ডেথ হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। স্যার যারা সার্ভাইকাল ক্যান্সার জিনিসটা বোঝে না তাদের একটুখানি বলবেন। সার্ভিক্সে ক্যান্সার যাকে বলে, জরায়ুর বিভিন্ন পার্ট থাকে, নিচের দিকে পার্ট থাকে সার্ভিক্স, সেখানে সার্ভিক্সে ক্যান্সার হয়। এই এই যে ভ্যাকসিন আছে না, এই ভ্যাকসিনটা এই ক্যান্সার থেকে বাঁচাবে। দেখুন, দুটো জিনিস হয়, ক্যান্সার দুম করে হয় না, তার আগে প্রি ম্যালিগন্যান্ট লিশন হয়ে থাকে, যেটাকে যেটাকে আমরা বলি কার্সিনোমা, মানে সিআইএন বলি আমরা যেটাকে, ঠিক আছে? তো এই ভ্যাকসিন যদি আমরা প্রপার টাইমে নিয়ে থাকি, তিন ধরনের হয়, সার্ভেরিক্স, গার্ডিসিল, গার্ডিসিল 9, বিভিন্ন স্টেনকে কভার করে ওরা। কি স্টেন? এই সার্ভাইকাল ক্যান্সার বা সিআইএন মেনলি এইচপিভি ভাইরাসের জন্য হয়ে থাকে। এইচপিভি বিভিন্ন স্টেন আছে, তাদের সব থেকে ভয়ঙ্কর স্টেন আছে 16 আর 18। ঠিক আছে, 16টা করে স্কোয়ামাস সেল কার্সিনোমা আর 18টা করে অ্যাডিনো কার্সিনোমা। ঠিক আছে, তো আমরা যদি মানে যথাযথ টাইমে ভ্যাকসিনটা নিতে পারি এবং প্রপার ডোজ কভার করতে পারি, আমাদের মা বোনেরা সুস্থ থাকবে, এই ক্যান্সারের চান্স অনেকটাই কমবে এবং মৃত্যুর চান্স অনেকটাই কমবে। ডেফিনেটলি সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন নেওয়া উচিত প্রত্যেকের। স্যার মেয়েদের একটা জিনিস খুব বেশি প্রবলেম, যেটা ব্রেস্ট ক্যান্সার, স্যার এর মেন কারণ কি কিছু বলতে পারেন, কিংবা এমন কোনো কিছু রয়েছে যেটা খেলে চান্স? না না না, ওই রকম না, বিভিন্ন জেনেটিক মিউটেশন এর জন্য দায়ী। লাইক হচ্ছে BRCA1, BRCA2 দায়ী ব্রেস্ট ক্যান্সার, যে ফ্যামিলি হিস্ট্রি দায়ী। কারোর ফ্যামিলিতে যদি এরকম কোনো হিস্ট্রি, ডেফিনেটলি তার প্রপার ডাক্তারের কাছে ফলো আপ করা উচিত, প্রপার ইনভেস্টিগেশন করা উচিত এবং ডাক্তারের সাথে কন্ট্যাক্টে থাকা উচিত, ডেফিনেটলি। স্যার আরেকটা খুব বিশাল মিথ চলে, জানি না এটা সত্য কি মিথ্যে, স্যার আপনি সেটা ক্লিয়ার করে দিন। জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত পিল পাওয়া যায়, সেটা খেলে অনেকে ভাবে কি না এই পিলটা আমাকে, অনেক দেখেছি আশা দিদিরা প্লাস হসপিটাল থেকে দেই, যাতে আমাদের পপুলেশন কন্ট্রোলে থাকে। তারা ভাবে না এটা খাওয়া সেই জন্য যাতে আমাদের বেবি না হয়। এইটা এই ব্যাপারে কি বলতে চান? এরকম কোনো ব্যাপার না, জন্মনিয়ন্ত্রণ পিল খাচ্ছে ঠিক আছে, যখনই জন্মনিয়ন্ত্রণ পিলটা খাওয়া বন্ধ করে দেবে, ইমিডিয়েটলি ফার্টিলিটি রিটার্ন করে যায়, ইমিডিয়েটলি ফার্টিলিটি রিটার্ন করে যায়। এরকম না যে সারা জীবন যে বন্ধাত্ম হয়ে যাবে। ডেফিনেটলি দেখুন, দুটো কেন গর্ভধারণ বড়ি দেওয়া হয়, ধরুন আপনার একটা সিজার হলো, দুটো সিজারের মধ্যে মিনিমাম গ্যাপ 3 বছর থাকা উচিত। মা বোনেরা সেটা বোঝে না অনেকে। এবার ধরুন বাই চান্স 1 বছরের মধ্যে আপনার পেটে বাচ্চা চললো, এতে তো আপনারই ক্ষতি, মায়ের কমপ্লিকেশনের রেট অনেক বেড়ে যায়। এই গর্ভনৈতিক বইটা কি করে, ধরুন 2 বছর কন্টিনিউ চালিয়ে বন্ধ করে দিল, তারপর একটা তার স্পেসিং হলো, একটা গ্যাপ হলো, তারপর যদি প্রেগনেন্সি হয় তাই 3 বছর গ্যাপটা থাকলো, মায়েরাও সুস্থ থাকলো। এরকম কোনো ব্যাপার নেই যে গর্ভনৈতিক মানে পিল যদি খায় বন্ধাত্ম চলে আসবে, একদমই না, এটা ভুল ধারণা। তার মানে ইট ইজ টোটালি সেফ, there is no problem to use this? কিন্তু ডিউরেশনটা মেনটেন করতে হবে, 2 বছর বেশি খাওয়া উচিত ও না। আচ্ছা, এটা একটু মেনটেন করতে হবে, সারা জীবন 8-10 বছর ধরে খাওয়া উচিত না। গাইনি ডক্টরদের কাছে আমরা কোনো একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, গর্ভবতী মাকে হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য, প্লাস তার বাচ্চা কখন হবে এটা জানার জন্য, নর্মাল ডেলিভারির জন্য, কিন্তু ডক্টররা কি করছেন নিজের লাভের জন্য, তিনি কি করছেন একে মাস্ট একে করতে হবে সিজার, ওনারা একবারও চেষ্টা করেন নর্মাল ডেলিভারির জন্য। স্যার এই সমস্ত দর্শকদের কি বলতে চান? দেখুন, একটা কথা বলি, ডেফিনেটলি নর্মাল ডেলিভারি ভালো জিনিস, এতে কোনো মিথ্যে নেই, কিন্তু এবার কিছু জিনিস বুঝতে হবে আমাকে। সিজারিয়ান সেকশনে কিন্তু কিছু কিছু ইন্ডিকেটর, ধরুন একটা বাচ্চা মা নিয়ে আসছে, বাচ্চার হার্ট রেট অনেক হাই, সেক্ষেত্রে যদি আপনি বাচ্চাটাকে নর্মাল ডেলিভারির জন্য ফিরে রাখেন, বাচ্চা খারাপ হতে পারে। কিছু কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনে আপনাকে সিজারিয়ান সেকশন করতেই হবে, করতেই হবে। যেমন কারো ধরুন প্রেশার হাই থেকে একলামশিয়া হলো, মানে খিঁচুনি, হেল্প সিনড্রোম হলো, ফিটাল ডিস্ট্রেস বা অ্যাব্রাপসিও হলো,
আনকন্ট্রোল বিপি আছে, ক্রিয়েটিনিন হাই আছে, কোনো কোনো ফিটাল কন্ডিশন যেখানে ধরুন আপনার রিভার্স এন্ডায়াস্টোলিক ফ্লো আছে, এটা একটা ইউএসজি প্যারামিটার, সেক্ষেত্রে মা বাচ্চার স্বার্থে তো আপনাকে বাবা সিজার করতেই হবে, কারণ আলটিমেট লক্ষ্যটা কিন্তু আমাদের মা বাচ্চা দুজনকে সুস্থ রাখা। ডেফিনেটলি নর্মাল ডেলিভারি ভালো সিজারের থেকে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যেন মাও ভালো থাকে বাচ্চাও ভালো থাকে, তাই না? যেটা ক্রিয়েটিনিন হাই থাকে, ক্রিয়েটিনিন হাই থাকলে কি ব্লাড মানে রক্ত অল্পতার কম চান্স থাকতে পারে, ফেলিয়ারে যাওয়ার চান্স থাকে পেশেন্টের। ক্রিয়েটিনিন হাই মেনলি কি হয়, কেন হয়ে থাকে, একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া, এন্ড অর্গান ড্যামেজ থেকে ক্রিয়েটিনিন হাই হয়। সেক্ষেত্রেও দেখুন আপনাকে ডেলিভারি করলে না মানে একেআই টেকেআই চান্সগুলো একটা কমে যায়। ক্রিয়েটিন হাই হচ্ছে মানে পেশেন্ট সিভিয়ার প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে, মানে পেশেন্ট অনেক হাই হচ্ছে, অর্গান ড্যামেজ হওয়া শুরু হচ্ছে। তার মানে আজকে সিজার কোনো পেশেন্টের সঙ্গে সিজারটা ইন্ডিকেশন না, কিন্তু সিজার দরকার, সিজার প্রয়োজন মা বাচ্চার সাথে। তাহলে এই না যে একটা মায়ের ধরুন নর্মাল হবে তাকে আমি সিজার করতাম, এটা কখনোই কাম্য না, কখনোই কাম্য না। যেটুকু যেখানে প্রয়োজন সেটুকু সেখানে করা উচিত। তার মানে স্যার আমি আপনার সাথে কনভারসেশন রেডিওটা বুঝতে পারলাম, আমরা ডাক্তারের সাথে কোনোভাবে কথা না বলে তার কাছ থেকে ঠিক মানে কেন তিনি করলেন সেটা না জেনে নিজের মাথায় সে একটা ভুলভাল চিন্তা ভাবনা রেখে দিয়েছে, না এটা ওটা আমি জানি, হ্যাঁ ডাক্তার কেন করেছেন উনি ভালো জানেন। হ্যাঁ জিজ্ঞেস করতে হবে, কথা বলতে হবে, কমিউনিকেশন করতে উনি হবে। কথা বলবেন না, অথচ একটা বাইরে একটা গসিপ ছাড়ছেন, এটা হচ্ছে বড় কারণ। তার জন্য আই থিঙ্ক অনেকে ভুলভাল জায়গায় গিয়ে ভুলভাল প্রবলেমে পড়ে যাচ্ছে, অনেকের বেবিও মারা যাচ্ছে, মাও মারা যাচ্ছে। হয়তো হয়তো হয়তো